ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশ্রেণী 2.2 এর 12 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এই চারটা ম্যাথ। তো আমার অলরেডি এই সপ্তম শ্রেণীর যে গণিত বইয়ের আগের যে চ্যাপ্টারগুলো বা আগের যে ম্যাথগুলো সেগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তো সেগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের যে 12 নম্বর ম্যাথ, সেই 12 নম্বর ম্যাথ কী দেওয়া আছে সেটা আগে একটু পরে বোঝার চেষ্টা করি। যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% বা 10% ক্ষতি হয়। 625 টাকায় যদি সে বিক্রয় করে তাহলে তার ক্ষতি হয় হচ্ছে 10%। তো কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো ক্ষতি হয় হচ্ছে 10% 625 টাকা বিক্রয় করলে। তো এমন একটা প্রাইস বের করতে হবে বা বিক্রয় মূল্য বের করতে হবে যেই দামে বিক্রয় করলে 10% লাভ হবে। তো 10% লাভ করতে হলে তাকে অবশ্যই এই 625 থেকে বেশি রেটে সেল করতে হবে। তো সেই বেশি রেটটা কত সেটাই কিন্তু আমরা আজকের এই মেথডে বের করব। এখন এখানে খেয়াল করো যে 10% ক্ষতি। তো 10% ক্ষতি মানে হচ্ছে পার্সেন্টেজ যেহেতু আছে, পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু 10% ক্ষতি তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 10 টাকা কম। এই যে দেখো 10% ক্ষতি, 10% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে এই 100 টাকা থেকে 10 টাকা কম, মানে 90 টাকা। এখন এই কথাটাকে এখন আমরা উল্টায় লিখবো যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। এখন এইখানে যেটা দেওয়া আছে দেখো যে এই 625, এটা কি বিক্রয় মূল্য দেওয়া আছে, এই কারণে বিক্রয় মূল্যটা আমরা আগে রাখলাম। তো বিক্রয় মূল্য 90 টাকা হলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তখন ক্রয় মূল্য হবে আরো কম। কম মানে হচ্ছে এই 90 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি অলরেডি যে কম মানে হচ্ছে কি ভাগ, তার মানে 90 দিয়ে ভাগ করলাম। এখন বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তখন তোমার ক্রয় মূল্য হবে বেশি হবে। আবার এখন 1 টাকার জন্য যে ক্রয় মূল্য, 625 টাকার জন্য ক্রয় মূল্য আরো বেশি, বেশি মানে 625 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলাম। এখন আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায়, তার মানে 625কে 10 দিয়ে গুণ করলে 6250, আর নিচে থাকবে 9, এত টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তাহলে 10% লসে তার হচ্ছে ক্রয় মূল্য হবে এই 6250 22 হচ্ছে 9, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এখন আমরা 10% লাভে এবার দেখি যে বিক্রয় মূল্যটা কত হয়। 10% যদি লাভ করতে চায় তাহলে তার যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 টাকা, তার মানে 110 টাকা হবে 10% লাভে তার হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই কথাটাকেও আমরা আবার এখন উল্টায় লিখবো যে এই কথাটা যেভাবে আছে এইভাবেই লিখবো যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। দেখো এটা আবার যেভাবে আছে এইভাবে লিখবো কেন, যে এই যে 6250 টাকা, এটা কি? এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। তো এখন এইখানে সেই এই ক্রয় মূল্যর জন্য আমি 10% যদি লাভ করতে চাই তখন বিক্রয় মূল্য কত সেটা আমি দেখব। যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার মানে বিক্রয় মূল্য 110 টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হয় বিক্রয় মূল্য কম হবে, আর কম মানে হচ্ছে ভাগ। তো 110 ভাগ হচ্ছে 100। এখন এই ক্রয় মূল্য যদি এই এত টাকা হয়, এটা তো একের চেয়ে অবশ্যই বেশি। তো এত টাকা যদি হয় সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে বেশি হবে। আর বেশি মানে এই মানটা দিয়ে ডিরেক্ট হচ্ছে গুণ করতে হবে। তার মানে এটা যেহেতু লব এবং হর আকারে আছে, তো এই লব লবের সাথে গুণ হবে, হর হরের সাথে গুণ হবে। তার মানে 6250 উপরে যাবে, 9 যাবে নিচে। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, যে এই শূন্য বাদ যায়, এই শূন্য আর এই শূন্য বাদ যায়, আর তাহলে এই 625 আর 11 গুণ করলে হয় 6875, বাই হচ্ছে 9। এই এত টাকা হবে বিক্রয় মূল্য। এটা হচ্ছে 10% প্রফিটে, 10% প্রফিট। এখন 9 দিয়ে যদি আমরা 6875কে ভাগ করি, এই 9 দিয়ে যদি আমরা 6875কে ভাগ করি তখন আমরা এই 763 সমস্ত 9 এর 8 এত টাকা পাবো। তো এটাই হচ্ছে তোমার বিক্রয় মূল্য। যদি আমরা 10% প্রফিট করতে চাই তখন আমাকে এই দামে সেল করতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা জাস্ট হচ্ছে 10% ক্ষতিতে যে বিক্রয় মূল্য সেটা বের করলাম, দেন ওই বিক্রয় মূল্য সাপেক্ষে ক্রয় মূল্যটা বের করলাম। এখন 10% লাভে আবার বিক্রয় মূল্য দেখলাম, দেন হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, ওই হিসাবে ক্রয় মূল্য এই এত টাকা হলে তোমার বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করলাম। তো এটাই হচ্ছে তোমার 10% প্রফিটে বিক্রয় মূল্য। এরপরে হচ্ছে 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে যে মাইশা প্রতি মিটার
20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করে। মানে প্রত্যেক মিটার, মানে 1 মিটারের দাম হচ্ছে 20 টাকা, যে 1 মিটার কিনে সে 20 টাকা দিয়ে সে টোটাল 15 মিটার ফিতা ক্রয় করে। তো 1 মিটার যদি 20 টাকা হয়, এই 15 মিটারের টোটাল দাম কত হবে? 15 মিটারের দাম হবে এই 20 ইন্টু 15, মানে 1 মিটারের দাম 20 টাকা, 15 মিটারের দাম বেশি হবে। আর বেশি মানে কি, গুণ করতে হবে, মানে 20 গুণ 15। তো এখন এখানে দেখো এই কথাটাই বলছে। দেন হচ্ছে এই 15 মিটার যে টাকা দিয়ে কিনলো তার সাথে আবার ভ্যাট দিতে হবে তাকে 4 টাকা, মানে ভ্যাটের হার 4 টাকা, কিন্তু টোটাল টাকার সাথে না, ভ্যাটের হার, মানে 100 টাকায় সে ভ্যাট দিবে হচ্ছে 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটা নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তো এটা ইজি ম্যাথ, যে 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা, সুতরাং 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য হবে কত? এই 20 গুণ 15, যেটা আমি যেখানে তোমাদেরকে দেখালাম, 300 টাকা। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে ভ্যাটের হার 4 টাকা, সুতরাং বা অর্থাৎ 100 টাকায় ভ্যাট দেয় 4 টাকা, 1 টাকায় ভ্যাট দেয় কত? আরো কম দিবে। কম মানে কি, ভাগ 4 ভাগ 100। আর 300 টাকায় ভ্যাট দিবে বেশি। এই 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 একের জন্য যে টাকা ভ্যাট দিবে 300-র জন্য তার চেয়ে বেশি দিবে, এই কারণে 300 দিয়ে গুণ করলো। তার মানে ভ্যাটের পরিমাণ 300 টাকার জন্য পেলাম হচ্ছে আমরা 12 টাকা। তো 12 টাকা হচ্ছে ভ্যাট, আর ফিতার দাম হচ্ছে কত? 300 টাকা। তো 300 টাকা হচ্ছে মূল দাম, 12 টাকা হচ্ছে ভ্যাট। তার মানে ভ্যাট সহ ফিতার ক্রয় মূল্য হবে 300 প্লাস 12, মানে 312 টাকা। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল এই ভ্যাট সহ প্রাইস। এখন সে দোকানিকে দিল হচ্ছে 500 টাকা, তাহলে দোকানি তাকে ফেরত দিবে কত? 500 মাইনাস 312, তার মানে দোকানি তাকে 188 টাকা ফেরত দিবে। এবং এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এটাই কিন্তু কোশ্চেন ছিল, যে দোকানিকে 500 টাকা দেওয়ার পরে দোকানি কত টাকা ফেরত দিবে। তাহলে দোকানি ফেরত দিবে কত? 188 টাকা। এরপর আমরা 14 নম্বর ম্যাথটা করব। 14 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? এটা সিম্পল একটা ম্যাথ, জাস্ট ঐকিক নিয়ম করে আমরা করতে পারি। দেখো এখানে আছে 3000 রুপি সমান কত টাকা, আর এখানে 1 টাকা সমান এত রুপি আছে। তাহলে রুপিটা যদি আমরা আগে নিয়ে আসি, যে ভারতীয় 0.63 রুপি সমান বাংলাদেশি 1 টাকা, আমার এই 3000 রুপি সমান কত টাকা সেটা বের করতে হবে। তার মানে এই এত রুপি সমান যদি 1 টাকা হয়, তো 1 রুপি সমান কত হবে? 1 রুপি সমান টাকার পরিমাণ বেশি হবে। আর এখানে যেহেতু এটা ভগ্নাংশ আছে, ধরো এই ভ্যালুটা আছে কি 1-এর চেয়ে ছোট আছে, তো যেহেতু 1-এর চেয়ে ছোট তখন এত টাকা হবে। আর যদি 1 হয় তাহলে এই পরিমাণটা বাড়বে। আর বাড়ার ক্ষেত্রে ধরো আমরা যদি 1-কে যদি 0.63 দিয়ে গুণ করতাম, তখন যে মান হতো 0.63 হতো। আর যদি 1-কে আমরা 0.63 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে মানটা দেখো বড় হবে। কিভাবে? এই দশমিকটা তুলে দেবো, আসবে 100 উপরে, আর নিচে আসবে 63। তার মানে ভাগ করলে এটা 1 পয়েন্ট সামথিং হবে, আর এটা হচ্ছে শুধু 0.63। তার মানে এই ভ্যালুটা হচ্ছে কি বড়। এই কারণে দেখো, যেহেতু এই 1 রুপি ইকুয়াল টাকার পরিমাণ এখানে বেশি হবে, তো সেই ক্ষেত্রে ভগ্নাংশ যেহেতু এই মানটা ছিল বা 1-এর চেয়ে কম ছিল, সেই ক্ষেত্রে মানটা বাড়বে। আর বাড়ার ফলে বাড়ানোর জন্য এই দশমিক বা ভগ্নাংশ মানটাতে ভাগ করতে হবে। দেন 1 রুপি ইকুয়াল যদি এত টাকা হয়, 3000 রুপি ইকুয়াল কি আরো বেশি হবে। তার মানে এখন কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা এবং সেটা 1-এর চেয়ে বেশি, তার মানে গুণ করতে হবে। এবং 3000 ভাগ 0.63। তো তোমাদেরকে এখানে একটা জিনিস প্যাচ লেগে যাবে, যে এই 0.63 দিয়ে ভাগ করব না গুণ করব, বা এটা দিয়ে ভাগ করব না গুণ করব। তো এটা তোমরা মনে রাখতে পারলে সহজে বুঝবা। তো নর্মালি হচ্ছে যখনই দশমিক বা ভগ্নাংশ মান থাকবে বা 1-এর চেয়ে ছোট থাকবে, তখন যদি আমার পরবর্তীতে আমরা 1-এর বার বের করতে চাই, সেই ক্ষেত্রে এই মানটা হচ্ছে বাড়বে। আর মানটা বাড়ানোর জন্য এই দশমিকের যে অংশটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। নর্মালি আমরা এইভাবে করলে আমরা এই ম্যাথটা খুব সহজেই আমরা করতে পারবো। তো দেখো এখন এই যে বাংলাদেশের তাহলে এই এত টাকা প্রয়োজন হবে তাকে এই 3000 রুপির জন্য। তো এটাই হচ্ছে তোমার 14 নম্বরের অ্যান্সার। তো এরপরে দেখো 15 নম্বর, যে নীলিমা একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে 22,250 টাকা। বার্ষিক মোট আয় প্রথম 1,80,000 টাকা আয়কর শূন্য, মানে এত টাকার আয়কর দিতে হয় না। কত টাকা? 1,80,000।
এই এত টাকা হচ্ছে আয়কর মুক্ত, মানে এর ভিতরে আয়কর দিতে হয় না এই টাকার ভিতরে। তো পরবর্তী টাকার উপরে আয়করের হার হচ্ছে 10 টাকা। 10 টাকা মানে কি, তাকে 100 টাকায় 10 টাকা তাকে ট্যাক্স দিতে হয় বা কর দিতে হয়। তো সেই ক্ষেত্রে তার নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করতে হবে। তো দেখো, এক মাসে তার মূল বেতন হচ্ছে 22,250 টাকা, তাহলে 12 মাসের বেতন কত হবে? 12 মাসের বেতন হবে 12 গুণ বেশি, মানে 22,250 গুণ হচ্ছে 12, তার মানে 2,67,000 টাকা পেলাম। তো এই 2,67,000 টাকার ভিতরে তার হচ্ছে এই যে এইখানে যে 1,80,000 টাকা, এটা হচ্ছে আয়কর মুক্ত, তার মানে এই টাকা তার আয়কর দিতে হবে না। সুতরাং করযোগ্য টাকার পরিমাণ হবে 2,67,000 থেকে 1,80,000 যদি আমরা বাদ দিয়ে দেই, সেই টাকারই হচ্ছে কর দিতে হবে। তার মানে এই যে টাকা, এই টাকাটার কর দিতে হবে, বাকি এই টাকার কর দিতে হবে না। তার মানে 100 টাকায় কর যদি হয় 10 টাকা, সুতরাং 1 টাকায় কর হবে কম, আর কম মানে হচ্ছে ভাগ, তার মানে 10 ভাগ 100। আর করটাকে দিতে হবে কোন টাকার? এই যে 87,000 টাকায় কর দিতে হবে। এর 87,000 টাকা মানে কি, যে 1,80,000 পরের যে টাকাটা, সেই টাকায় কর দিতে হবে। 1,80,000 কর দিতে হবে না, তো এই কারণে তাকে কর দিতে হবে 87,000 টাকা। সুতরাং 87,000 টাকায় কর দিবে কত? এই 1 টাকায় যে কর দিবে 87,000 তার চেয়ে বেশি দিবে, তার মানে গুণ করতে হবে। তো এখন গুণ, এই শূন্য এইখানে এই শূন্য কাটাকাটি করলাম, তার মানে 8,870 গুণ 10, তার মানে 8,700 টাকা। তো নীলিমার কর বাবদ তাকে 8,700 টাকা পরিশোধ করতে হবে। এই 87,000 টাকার জন্য তাকে 8,700 টাকা কর পরিশোধ করতে হবে। তো এটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ বা 15 নম্বর ম্যাথ। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয়, তোমরা প্রয়োজনে ভিডিওটা আবার দেখো, বা আবার দেখার পরেও যদি সমাধান না হয়, তো অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো। তো তোমরা আসলে কমেন্টসের মাধ্যমে যদি আমাকে জানাও যে কোনো ম্যাথে প্রবলেম, তোমার এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে কোনো ম্যাথ, তোমার এনি টাইম তুমি যে কোনো ম্যাথের যদি প্রবলেম আমাকে জানাও, পেজ নাম্বার বা ম্যাথের নাম্বারটা বা অনুশীলনটা উল্লেখ করে যদি আমাকে জানাও যে এই ম্যাথের সমস্যা বা এই ম্যাথটা বুঝতে পারতেছি না, এই ম্যাথটা স্যার করে দিলে ভালো হয়, তো অবশ্যই আমি সাথে সাথেই তোমাদেরকে সেই ম্যাথটা প্রয়োজনে আমি আবার করে ভিডিও আকারে তোমাদেরকে দিব বা বোঝানোর চেষ্টা করবো। আমার একটা ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে ম্যাথ লার্নিং ক্লাস নামে, সেখানেও আমি সেই ম্যাথগুলো করে দেবো তোমাদের। তো তোমরা কোনো কনফিউশন না রেখে বা তোমরা কোনো টেনশন না করে যে কোনো ম্যাথে প্রবলেম হলেই তুমি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে স্যার এই ম্যাথটা প্রবলেম, এই ম্যাথটা করে দিলে ভালো হয়। তো আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই কমেন্টসের অ্যান্সার দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা যদি এই ম্যাথগুলো শিখতে পারো, তো অবশ্যই তোমরা কমেন্টস করে সেটা মতামত জানাবা, ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবা, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা যেন সবাই এই ম্যাথগুলো খুব সহজেই শিখতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।